সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাসান জাফরি। এমবিবিএস করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে, K71 ব্যাচ। এরপর এফসিপিএস পার্ট 1 করেছি ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনে। মাঝখানে বিসিএস এ পোস্টিং এ ছিলাম 2 বছর, 42তম বিসিএস এ। আর এরপর আমি এমডি রেসিডেন্সি কোর্সে এসেছি নিউরোলজি সাবজেক্টে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে। তো আশা করি সবাই ভালো আছেন, এবং আজকের অডিয়েন্স সম্ভবত সবাই, প্রায় সবাই ইন্টার্ন বা ইন্টার্ন শেষ করেছেন, কেবল এখন ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করছেন। তাদের জন্য আজকে আসলে সিনাপসের পক্ষ থেকে আমাদের এই আয়োজন। তো এতক্ষণ আপনারা মেডিসিন এবং পেডিয়াট্রিক্স বিষয়ে অনেক কিছু শুনলেন। এবার আমরা ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে একটু বলি যে আপনারা আসলে, মানে আমার আসলে আপনাদেরকে অনেক ক্ষেত্রে হিংসা হয় যে আমরা আমি যখন অ্যাকচুয়ালি আপনাদের পর্যায়ে ছিলাম, লাইক ইন্টার্ন কেবল শেষ করছি বা ইন্টার্নি শুরু করছি, তো তখন কিন্তু আসলে আমরা এইভাবে গাইডলাইন গুলা পেতাম না। হুম। দেখা যেত যে আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে কিছু কিছু শুনতাম, একটা আচ্ছা আইডিয়া হইতো যে আচ্ছা এটা এরকম, আচ্ছা বিসিএস এই হয়, এফসিপিএস এইরকম, বা এমডি এরকম, ঠিক আছে। মানে এককালে আমি তো এটাও জানতাম না যে এমডি আর রেসিডেন্সি, হ্যাঁ, এটা হচ্ছে একই জিনিস। এটা আমরা পরবর্তীতে মানে আস্তে আস্তে জানছি আর কি। তো এটা আপনাদের জন্য আমি মনে করি বিশাল একটা অপরচুনিটি যে আমরা যতটুকু পারছি আপনাদের সাথে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে আমরা আমাদের ইনফরমেশন গুলা শেয়ার করছি, এবং আপনারা এগুলো শুনছেন, এবং সেইভাবে করে আপনারা ক্যারিয়ার প্ল্যানিং এবং পড়াশোনার প্ল্যানিং করতে পারছেন। তো ফিজিক্যাল মেডিসিন নিয়ে আমি যে আলোচনাটা করব, এর মধ্যে আমি প্রথমত ফিজিক্যাল মেডিসিন ক্যারিয়ার অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করবো। ক্যারিয়ার অ্যাসপেক্ট বলতে আসলে ফিজিক্যাল মেডিসিন সাবজেক্টটা কি, কারণ এই সাবজেক্টটা আসলে অনেকেই হয়তো খুব একটা ওরিয়েন্টেড নাই সব সাবজেক্টটার সাথে। তো আসলে এই সাবজেক্টটা কি, এখানে কি করা হয়, কি পড়তে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো প্রথমত, এটার ক্যারিয়ার পার্সপেক্টিভ কেমন, এখানে রোগী কেমন হয়, এই বিষয়গুলো নিয়ে আমি প্রথমত আলোচনা করব। দ্বিতীয়ত আমি সিলেবাস সম্পর্কে সামান্য একটা আইডিয়া দিব, যেহেতু এটা আমাদের কোনো ওরিয়েন্টেশন সেশন নয়, আমরা জাস্ট আপনাদের ক্যারিয়ার বিষয়ে বলবো, সেই জন্য আসলে সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। কারণ মানে হালকা করে আলোচনা করব, কারণ এখানে খুব বেশি আলোচনার স্কোপ নেই। অল্প একটু আলোচনার মধ্যে আপনাদের বলে দিব যে কোন কোন টপিক আপনাদের পড়তে হয় এখানে। আর তৃতীয়ত সিনাপস মেডিকেল একাডেমিতে আমাদের ফিজিক্যাল মেডিসিনের কি কি অপশনস আছে, সেটা আপনাদেরকে আমি বলবো। তো প্রথমেই বলি যে ফিজিক্যাল মেডিসিনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কিছু কিছু সাবজেক্টের সাথে কিন্তু একটু, আমি বলবো যে, কনফিউশন ক্রিয়েট করে। হ্যাঁ, যেমন কি কি, প্রথমত আপনি বলতে পারেন অর্থোপেডিক্স। আমার লেখা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থোপেডিক্স। 2 নম্বর আমরা বলি যদি ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন। এছাড়া আরো কিছু ফ্যাকাল্টির সাথে ইয়ে হতে পারে, যেমন রিউমাটোলজি। ঠিক আছে, রিউমাটোলজি। এছাড়াও আরো কিছু সাবজেক্ট কিন্তু ফিজিক্যাল মেডিসিনের কিছু কিছু ব্যাপার নিয়ে ডিল করে, যেমন নিউরোলজি। এছাড়া আপনি বলতে পারেন যে আহ অ্যানেস্থেশিয়া। আচ্ছা, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, 2টা টার্ম নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত ফিজিয়াট্রিস্ট, এবং ফিজিওথেরাপিস্ট। ওকে। তো এগুলো নিয়ে আমরা সংক্ষেপে একটু আলোচনা করব। অর্থোপেডিক্স আমরা মোটামুটি সবাই চিনি। অর্থোপেডিক্স হচ্ছে আমাদের হাড়গোড় ভাঙা বা বোন টিউমার, বোন ক্যান্সার, এই টাইপের বিষয়গুলো নিয়ে আলোচনা করে, এটা হচ্ছে অর্থোপেডিক্স। তাহলে অর্থোপেডিক্সটা হচ্ছে মূলত একটা সার্জিক্যাল ব্রাঞ্চ। ঠিক আছে, এটা হচ্ছে একটা সার্জিক্যাল ব্রাঞ্চ। প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু একটা করে সার্জিক্যাল, একটা করে মেডিকেল ব্রাঞ্চ থাকে সাধারণত, যেমন নিউরো সার্জারি, নিউরো মেডিসিন। ঠিক আছে, কার্ডিওথোরাসিক সার্জারি, কার্ডিওলজি বা কার্ডিয়াক মেডিসিন যদি আমরা বলি এটাকে। অনুরূপ ভাবে অর্থোপেডিক্স যদি সার্জিক্যাল ব্রাঞ্চ হয়, এইটার মেডিকেল ব্রাঞ্চ হচ্ছে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। অর্থাৎ আমরা মূলত বোনস, জয়েন্টস, তারপর মাসেল, ঠিক আছে, তারপর কানেকটিভ টিস্যু, এগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। ঠিক আছে। আচ্ছা, এখন ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের মধ্যে যে ডিজিজ গুলো আছে, যেমন আমার বোনস রিলেটেড ডিজিজ, জয়েন্ট রিলেটেড, কানেকটিভ টিস্যু রিলেটেড ডিজিজ, এই ডিজিজ গুলোকে আমরা
গ্রসলি দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে আমাদের ইমিউনিটি রিলেটেড ডিজিজ, আরেকটা হচ্ছে মানে ইমিউনিটি বাদে অন্যান্য অন্যান্য যে ডিজিজ গুলা। ঠিক আছে, এই দুই ভাগে আমরা ভাগ করতে থাকি। এই ইমিউনিটি রিলেটেড যে অংশগুলো, এগুলো নিয়ে যারা কাজ করে তারা হচ্ছে মূলত রিউমাটোলজি। রিউমাটোলজিকে আমরা এই জন্য অনেক সময় ক্লিনিক্যাল ইমিউনোলজি বলে থাকি। ঠিক আছে, রিউমাটোলজির আরেকটা নাম হচ্ছে ক্লিনিক্যাল ইমিউনোলজি। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু একটু আইডিয়ার জন্য আমাদের জানা দরকার। ফিজিক্যাল মেডিসিনটা হচ্ছে তাহলে মেডিকেল ব্রাঞ্চ, অর্থোপেডিক্স হচ্ছে সার্জিক্যাল ব্রাঞ্চ, আর রিউমাটোলজিটা হচ্ছে ক্লিনিক্যাল ইমিউনোলজি। আচ্ছা, এখন ফিজিক্যাল মেডিসিনের কিন্তু অনেকগুলো স্কোপ আছে, অনেক রকম ব্রাঞ্চ আছে, আমরা একটু পরে এটা জানবো। একদম গ্রসলি যদি বলি, ফিজিক্যাল মেডিসিনের মধ্যে আমরা পেইন নিয়ে কাজ করি, তারপর হচ্ছে রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি। রিহ্যাবিলিটেশনের মধ্যে কিন্তু বিভিন্ন রকম আছে, যেমন কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন, স্পিচ রিহ্যাবিলিটেশন, নিউরো রিহ্যাবিলিটেশন, বিভিন্ন রকম কিছু আছে। ঠিক আছে, তবে বাংলাদেশের জন্য পেইন মেডিসিন যেটা, এটা কিন্তু বিদেশে একটা আলাদা ফ্যাকাল্টি পেইন মেডিসিন। আমাদের দেশে পেইন মেডিসিন আলাদাভাবে নাই। এই পেইন রিলেটেড কাজে কিন্তু এই ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের ডক্টররা বেশি করে থাকেন। ঠিক আছে, এখন পেইন রিলেটেড কিছু ব্যাপারের ক্ষেত্রে কিন্তু কিছু আছে নিউরোপ্যাথিক পেইন, যেটা নিউরোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডে যে পেইন গুলো হয়, এইগুলো নিয়ে কিন্তু মূলত নিউরোলজিরা কাজ করে। এই জন্য দেখা যায় পেইনের একটা মানে ব্যথার একটা রোগী কিন্তু অনেক সময় নিউরোলজিস্টের কাছেও যায়। ঠিক আছে, আবার ফিজিক্যাল মেডিসিনের কাছেও যায়, রিউমাটোলজির কাছেও যায়, আবার অর্থোপেডিক্স এর কাছেও যায়। সো এইটা হচ্ছে মানে পেইন নিয়ে সবাই কাজ করে, সেই হিসেবে নিউরোলজি এবং ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন কিন্তু একে অপরের সাথে জড়িত, আরো অনেকভাবে জড়িত। যেমন স্ট্রোকের পেশেন্ট মূলত নিউরোলজিতে, এটা আমরা সবাই জানি, কিন্তু স্ট্রোকের পর যখন তার রিহ্যাবিলিটেশন প্রয়োজন হবে তখন কিন্তু সে যাবে আবার ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনে। তো আলটিমেটলি এই ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন এবং নিউরোলজি, এই দুটোর মধ্যে কিন্তু একটা বড় ধরনের কানেকশন আছে। আর অ্যানেস্থেশিয়ার কথা যদি বলি, অ্যানেস্থেশিয়া হচ্ছে মূলত, তো আমরা জানি যে সার্জারির একটা অ্যাসোসিয়েট হিসেবে কাজ করে অ্যানেস্থেশিয়া। কিন্তু অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের নামটা আপনারা কখনো খেয়াল করেছেন কিনা, যে অ্যানেস্থেশিয়া অ্যান্ড অ্যানালজেসিয়া। ঠিক আছে, অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার কিছু কিছু জায়গায় অ্যাড থাকে। তো অ্যানালজেসিয়া কিন্তু অ্যানেস্থেশিয়ার একটা পার্ট। তো যখন পেইন আসলে খুব মানে আমরা নর্মাল গতানুগতিক ওষুধ দিয়ে ম্যানেজ করতে পারি না, তখনই কিন্তু অ্যানেস্থেশিয়ারা কাজ করে। তো আলটিমেটলি এই সবগুলা কিন্তু খুবই কাছাকাছি কাজ করে, কিন্তু সবগুলোর মধ্যেই একদম ডিস্টিংক্ট কিছু পার্থক্য আছে। আশা করি পার্থক্যটা আপনারা এখন বুঝতে পারছেন। আর দুইটা জিনিসের পার্থক্য, সেটা হচ্ছে ফিজিয়াট্রিস্ট এবং ফিজিওথেরাপিস্ট। ফিজিয়াট্রিস্ট হচ্ছে ডক্টর। হ্যাঁ, আপনারা যারা ফিজিক্যাল মেডিসিনে ক্যারিয়ার করবেন, ফিজিক্যাল মেডিসিনে যখন আপনারা পাশ করবেন, তখন আপনাকে বলা হবে ফিজিয়াট্রিস্ট। যেমন নিউরোলজিতে যে ক্যারিয়ার করবে তাকে বলবো নিউরোলজিস্ট, কার্ডিওলজিতে যে ক্যারিয়ার করবে সে হচ্ছে কার্ডিওলজিস্ট, সেরকম ফিজিক্যাল মেডিসিনে যে ক্যারিয়ার করবে সে হচ্ছে ফিজিয়াট্রিস্ট। আর ফিজিওথেরাপিস্ট কি তাহলে? ফিজিওথেরাপিস্ট হচ্ছে, যেমন আমরা হাসপাতালে কাজ করি, আমাদের আন্ডারে কিন্তু কাজ করে কারা? নার্সরা কাজ করে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার মনে করেন আপনার একটা ক্লিনিক আছে, ক্লিনিকে আপনার আন্ডারে কারা কাজ করে? যারা হচ্ছে প্যারামেডিক্যাল আর কি। ঠিক আছে, এরা কাজ করে। তো এই ফিজিওথেরাপিস্ট হচ্ছে মূলত প্যারামেডিক্যাল। ঠিক আছে, এরা কিন্তু ডক্টর না, এরা কিন্তু কেউ ডক্টর না, এরা হচ্ছে প্যারামেডিক্যাল। অর্থাৎ আপনি একটা থেরাপি দিবেন, সেটা লিখে দিবেন যে অমুক থেরাপি, যেমন আপনি বলে দিলেন যে হচ্ছে লাইক শর্ট ওয়েভ ডায়াথার্মি থেরাপি। ঠিক আছে, এই থেরাপিটা আপনি হচ্ছে লিখে দিবেন, এরপর ফিজিওথেরাপিস্ট এটাকে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এটাই হচ্ছে এই দুজনের পার্থক্য। তাহলে আশা করি ফিজিক্যাল মেডিসিন নিয়ে যে আপনাদের একটা ক্লামজি আইডিয়া ছিল, অনেকের হয়তো মেডিকেল ডিপার্টমেন্ট নাও থাকতে পারে, তো এইবার আশা করি আপনাদের জন্য আইডিয়াটা মোটামুটি ক্লিয়ার হয়েছে যে ফিজিক্যাল মেডিসিন হচ্ছে তাহলে আপনি যদি অর্থোপেডিক্স জেনে থাকেন, অর্থোপেডিক্সেরই জাস্ট একটা পরিপূরক, যেটা আমরা বলে থাকি মেডিকেলের ফ্যাকাল্টি, নট সার্জিক্যাল ফ্যাকাল্টি। ওকে, আর এগুলোর সাথে কি কি পার্থক্য আশা করি বুঝছেন। তাহলে ফিজিক্যাল মেডিসিনে আমরা মূলত ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের সাথে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, এবার আপনারা এখানে দেখেন ফার্মাকোলজিক্যালের সাথে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট গুলো নিয়েও কিন্তু আমরা ডিল করি। এটাই হচ্ছে ফিজিক্যাল মেডিসিনের একটা আলাদা সৌন্দর্য। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট নিয়ে কিন্তু আপনার রিউমাটোলজিরাও কাজ করে, নিউরোলজিরাও কাজ করে, অ্যানেস্থেশিয়ারাও কাজ করে, কিন্তু নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট কিন্তু আপনার শুধু ফিজিক্যাল মেডিসিনরাই কাজ করে। আর অর্থোপেডিক্স তো সার্জিক্যাল ম্যানেজমেন্ট, দ্যাট ইজ এ ডিফারেন্ট পার্ট। ঠিক আছে, তাহলে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে কি আপনি বলতে পারেন যে মানে ওষুধের সাথে আপনি মেসেজ মেসেজ দেওয়ার কিন্তু একটা মানে সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে। আপনি শুধু মেসেজ করলেন, এটা কিন্তু ডিফারেন্ট, বাট
সায়েন্টিফিক্যালি মেসেজ কিভাবে দিতে হয়, সায়েন্টিফিক্যালি আপনি থেরাপিউটিক এক্সারসাইজ কিভাবে করবেন, এই বিষয়গুলো কিন্তু আপনার নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে পড়ে, যেটা ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনরা কিন্তু এই জিনিসটা করে থাকে। এছাড়া এই ট্রিটমেন্ট পারপাস ছাড়া আমাদের কিন্তু আরো কিছু পারপাস আছে, যেমন কি ডায়াগনস্টিক ইন্টারভেনশন। ডায়াগনস্টিক ইন্টারভেনশন কি? মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড ফর এক্সাম্পল। যে আপনি মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড কিন্তু সবাই পার না, ঠিক আছে? আপনি অনেকে হয়তো আপনাদের মধ্যে অনেকে হয়তো সিএমইউ ডিএমইউ করা থাকতে পারেন। তো ওইসব জায়গায় কিন্তু সাধারণত মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ডটা শেখানো হয় না, ওটা কিন্তু একটা স্পেশালাইজড আল্ট্রাসাউন্ড। ঠিক আছে, এটা করে হচ্ছে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের যারা ডক্টর তারা। ডায়াগনস্টিক ইন্টারভেনশন, থেরাপিউটিক ইন্টারভেনশন। থেরাপিউটিক ইন্টারভেনশন কি? আপনি ইন্ট্রাআর্টিকুলার একটা ইনজেকশন দিচ্ছেন। ঠিক আছে, ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের ডক্টররাই একদম স্মুথলি অ্যান্ড পারফেক্টলি কোন জায়গাটায় ইনজেকশনটা দিতে হয়, ঠিক আছে, এই জিনিসটা তারা ডিল করে। অনেকে হয়তো ইন্ট্রাআর্টিকুলার দেয়, কিন্তু ফিজিক্যাল মেডিসিনের জন্য এটা একটা স্পেশালিটি। রিহ্যাবিলিটেশন নিয়ে আমরা কাজ করি। রিহ্যাবিলিটেশন বলতে কি? স্ট্রোকের একটা পেশেন্ট, সে প্যারালাইজ, সে হাঁটাহাঁটি করতে পারছে না। আপনি তাকে এমন কিছু ব্যায়াম দিলেন, এমন কিছু এক্সারসাইজ দিলেন, এমন কিছু জিনিস দিলেন যেটার মাধ্যমে সে আবার সামাজিক জীবনে ফেরত আসতে পারবে, এটাই হচ্ছে রিহ্যাবিলিটেশন। স্পিচ রিহ্যাবিলিটেশন, কেউ হয়তো কথা জড়ায় যায়, সেখানে তাকে কিভাবে রিহ্যাবিলিটেশন করতে হয়, এই জিনিসগুলো কিন্তু ফিজিক্যাল মেডিসিনের পার্ট। যদিও বাংলাদেশে এগুলো অত বেশি এখনো ফ্লারিশ করে নাই, এটাই কিন্তু আপনাদের জন্য সুযোগ যে বাংলাদেশে এখনো যেহেতু ফ্লারিশ করে নাই, এটাকে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভ একটা এমার্জিং সাবজেক্ট বলতে পারি, অর্থাৎ এটা এখন আস্তে আস্তে ডেভেলপিং পর্যায়ে আছে। ঠিক আছে, মনে করেন আপনার অন্যান্য যে সাবজেক্ট গুলা, এগুলোতে কিন্তু আসলে অলরেডি ডেভেলপ হয়ে গেছে, এখানে আপনি জাস্ট এই ডেভেলপ একটা সিস্টেমের মধ্যে এসে পড়বেন, এখানে আপনার নতুন কিছু করার সুযোগ কিন্তু কম। নতুন একটা ইন্টারভেনশন হবে, নতুন একটা ইনভেনশন হবে, সেটা নিয়ে আপনি আসবেন, সেটা ঠিক আছে। কিন্তু ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন অলরেডি অনেক ইনভেনশন, অলরেডি অনেক আবিষ্কার আছে, যেটা আমাদের দেশে এখনো নাই, বিদেশে আছে। ঠিক আছে, বিদেশে কিন্তু আপনার যে কোনো রোগী হসপিটাল থেকে বের হওয়ার সময়, অর্থাৎ বাসায় যাওয়ার আগে, তাকে দুইটা ডিপার্টমেন্টে ঘুরে যেতে হয়, একটা হচ্ছে সাইকেট্রি, একটা হচ্ছে ফিজিক্যাল মেডিসিন। কারণ কি? অসুস্থতার পর তার মানসিক একটা যে ক্ষতি হয়, সেই ক্ষতিটা পূরণ করার জন্য সাইকেট্রিতে যেতে হয়। আর নর্মাল সমাজ জীবনে ফিরে আসার জন্য ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন। তাহলে রিহ্যাবিলিটেশনের যে গুরুত্ব, এটা কিন্তু আপনি ফরেন কান্ট্রিতে যতটা দেখবেন, আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আসলে এগুলো এখনো অতটা উন্নতি হয়নি, কারণ এখানে নর্মাল চিকিৎসা মানুষ পায় না, সেখানে রিহ্যাবিলিটেশন তো পরের কথা। সো রিহ্যাবিলিটেশন বা এই পার্সপেক্টিভ গুলো কিন্তু ফিউচার পার্সপেক্টিভ। অর্থাৎ আপনি এখন ডাক্তার হবেন, বা এখন আপনি এফসিএস পার্ট 1 দিবেন, এরপর আপনি 5 বছর পর যখন পাশ করবেন, তখন আপনি দেখবেন যে ততদিন আরো অনেক নতুন কিছু এসে গেছে। এরপর আপনি 5 বছর প্র্যাকটিস করবেন, দেখবেন আরো অনেক নতুন কিছু এসে গেছে, যেটা অন্যান্য যে সাবজেক্ট গুলা ওইখানে কিন্তু এত বেশি না। ওখানে হ্যাঁ কিছু নতুন নতুন অবশ্যই আসবে, কিছু নতুন ওষুধ আসবে, কিছু নতুন ইন্টারভেনশন আসবে, কিন্তু ফিজিক্যাল মেডিসিনে অলরেডি মানে অনেক নতুন নতুন আসতেছে। ঠিক আছে, যেটা বাংলাদেশে এখন আমরা আনতে পারিনি, যেটা আপনাদের হাত ধরে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে এই সাবজেক্টের একটা সৌন্দর্য। আরেকটা হচ্ছে অর্থোসিস এবং প্রস্থেসিস। অর্থোসিস প্রস্থেসিস কি? আপনার, আমরা জানি যে হচ্ছে কারোর পা কেটে গেলে আমরা যে একটা কৃত্রিম পা লাগাই, ঠিক আছে, এগুলোকে বলা হয় প্রস্থেসিস। অর্থোসিস হচ্ছে আপনার যেটা আছে তার সাথে আমরা এক্সট্রা একটা হেল্পিং হ্যান্ড দিব, এটা হচ্ছে অর্থোসিস। আর প্রস্থেসিস হচ্ছে আপনার যেটা নাই, সেখানে আমরা একটা এক্সট্রা জিনিস লাগাই দিব, এটা হচ্ছে প্রস্থেসিস। তাহলে এই সব কাজই কিন্তু ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশনের কাজ। আচ্ছা, এগুলো নিয়ে আমরা খুব বেশি কিছু বলবো না, এগুলো অলরেডি আমরা বলে ফেলেছি যে কোনটা কি কি থাকে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলতে চাই, এটা হচ্ছে থেরাপিউটিক ইন্টারভেনশনের মধ্যে রিজেনারেটিভ মেডিসিন। এটা কিন্তু বিদেশে একটা আলাদা ফ্যাকাল্টি হিসেবে অলরেডি এস্টাবলিশড হচ্ছে, কিন্তু আমাদের দেশে তো ফিজিক্যাল মেডিসিনই এখনো পুরোপুরি আমি বলবো যে হচ্ছে ফ্লারিশ করা নেই। সেখানে রিজেনারেটিভ মেডিসিন তো পরের কথা, রিজেনারেটিভ মেডিসিন কিন্তু এখন ফিজিক্যাল মেডিসিনরাই অনেক ক্ষেত্রে প্র্যাকটিস করে। যেমন প্লাটিলেট রিচ প্লাজমা, ঠিক আছে, এটা কিন্তু খুব একটা কমন থেরাপি, পিআরপি থেরাপি আমরা বলে থাকি। ঠিক আছে, যদিও এটার অনেক ইফেক্ট নিয়ে এখনো প্রশ্ন আছে, কিন্তু তারপর এটা কিন্তু খুবই একটা প্রমিজিং থেরাপি। সিআর গাইডেড কিছু আমরা নার্ভ ব্লক বা এই টাইপের যে কাজগুলো করে থাকি, এগুলো কিন্তু ফিজিক্যাল মেডিসিনরা করে থাকে। রিহ্যাবিলিটেশনের মধ্যে কিন্তু সবকিছুই কাজ করে। আমরা এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো মূলত হচ্ছে ফিজিক্যাল মেডিসিন রিলেটেড। এখন রিহ্যাবিলিটেশন রিলেটেড যদি বলি, কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন, পালমোনারি রিহ্যাবিলিটেশন, ঠিক আছে, এগুলো কি? যেমন পালমোনারিটার কথা যদি আমি বলি, মনে করেন কারো লাং ড্যামেজ হয়ে গেছে, সেটা ফাইব্রোস্ট হয়ে যাক বা ব্রঙ্কিয়েক্টাইটিস হয়ে হোক, কোন একটা ড্যামেজ হয়ে গেছে, এইখানে আপনি তাকে পালমোনারি এক্সারসাইজ করার মাধ্যমে লাংটাকে কিভাবে ভালো রাখতে হয়, এই জিনিসগুলো আপনি মেনটেন করবেন, এটা হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশন। স্ট্রোক রিহ্যাবিলিটেশন, আপনারা জানেন যে স্ট্রোকের পর প্যারালাইজড হয়ে যায়, তখন হচ্ছে তাকে
হাঁটাহাঁটি করা বা হচ্ছে কাজ কামগুলো করা, এগুলো করার জন্য কিন্তু রিহ্যাবিলিটেশনের প্রয়োজন হয়। তাহলে এই যে প্রত্যেকটা জিনিসের সাথে কার্ডিয়াক বলেন, পালমোনারি, স্ট্রোক, পেডিয়াট্রিক, আইসিইউ রিহ্যাবিলিটেশন, ক্যান্সার রিহ্যাবিলিটেশন, এই সবকিছুর সাথে কিন্তু আসলে মানে রিহ্যাবিলিটেশনের একটা আলাদা গুরুত্ব আছে। হ্যাঁ, এইটা হয়তো এই মুহূর্তে বাংলাদেশে অত বেশি এস্টাবলিশ না, কিন্তু ইন ফিউচার আমি মনে করি যে বাংলাদেশ যত উন্নত হবে তত মানুষ রিহ্যাবিলিটেশনের দিকে যাবে, কারণ তত মানুষের গড় আয়ু বাড়বে, মানুষের আহ চিকিৎসা নেওয়ার ক্ষমতা বাড়বে, সবকিছু যখন বাড়বে তখন আস্তে আস্তে কিন্তু রিহ্যাবিলিটেশনের দিকে মানুষ ঝুঁকবে। ঠিক আছে। সো হোয়াই ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন ইজ ইউনিক। ঠিক আছে। যেমন পেইন নিয়ে আমি অলরেডি বলেছি, পেইন নিয়ে কিন্তু কারা কাজ করে, ইন্টারনাল মেডিসিন, রিউমাটোলজি, অর্থোপেডিক্স, নিউরোমেডিসিন, সার্জারি, ফিজিওথেরাপিস্ট, সবাই কাজ করে। কিন্তু ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন হচ্ছে আপনি স্পেসিফিক একটা জায়গা নিয়ে কাজ করবেন। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি ফ্রোজেন শোল্ডার, আপনারা সবাই জানেন ফ্রোজেন শোল্ডার খুব কমন একটা জিনিস। সেটা কিন্তু একটা ইন্টারনাল মেডিসিন বলেন, আপনার অর্থোপেডিক্স বলেন, নিউরো মেডিসিন, সবাই বলবে ফ্রোজেন শোল্ডার, কিন্তু আপনি কি বলবেন? আপনি একদম স্পেসিফিক কোন মাসেলের কোন জায়গায় লেশন সেই অনুযায়ী আপনি রাখবেন। ঠিক আছে। যেমন সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস আপনি হচ্ছে এইভাবে করে বলবেন, অর্থাৎ আপনি মোর স্পেসিফিক, এবং পেইন ম্যানেজ করার জন্য আপনি মোর স্পেসিফিক জায়গায় মোর স্পেসিফিক মেথডে কাজ করবেন। ঠিক আছে। আচ্ছা, এই যে এইটাই আমি কিন্তু অলরেডি বলেছি যে ফ্রোজেন শোল্ডার, এটা আপনি হচ্ছে অনেক রকমের কিন্তু আছে। ফ্রোজেন শোল্ডারের মধ্যে সবগুলোই কিন্তু ফ্রোজেন শোল্ডারের মধ্যে পড়ে। আপনি হচ্ছে এই 6-7টা বিষয় নিয়ে কাজ করবেন, আর ফ্রোজেন শোল্ডার নিয়ে কাজ করবে হচ্ছে বাকি সবাই। সো ফিজিক্যাল মেডিসিন এদিক থেকে ইউনিক, আপনি পেইন ম্যানেজমেন্ট বা এই টাইপের কাজগুলো একদম স্পেসিফিক ওয়েতে করতে পারবেন, সেটা ডায়াগনস্টিক বলেন আর হচ্ছে থেরাপিউটিক। আর ফিজিক্যাল মেডিসিনের কথা একটা যেটা আমি অলরেডি বলেছি যে এটা একটা ইমার্জিং সাবজেক্ট, অর্থাৎ এখানে কিন্তু আপনার ডক্টর এখনো কম। অলরেডি আমার জানা মতে গভর্নমেন্ট সেক্টরে কিন্তু অনেক সিট খালি আছে, পোস্ট আর কি, অনেক পোস্ট খালি। ঠিক আছে, যেটা এখন যারা পাশ করতেছে তারা হয়তো আস্তে আস্তে ফিল আপ করবে, আপনারা যখন আসবেন তখন পোস্টের পরিমাণ আরো বাড়বে, কারণ এখানকার স্যারেরা বা ডক্টররা কিন্তু অনেক এখন পর্যন্ত অনেক আন্তরিক, কারণ এখানে ফ্যাকাল্টিটা এখনো ছোট, মানুষ কম, সেই হিসেবে এখনো সবাই অনেক আন্তরিক। হয়তো আগামী 50 বছর পর কি হবে সেটা আমি জানি না, বাট এখন অনেক আন্তরিক। তো এই আন্তরিকতাটার একটা বেনিফিট আপনারা কিন্তু নিতেই পারবেন। ঠিক আছে। আচ্ছা, আর এখানে অতটা স্যাচুরেটেড না, কিন্তু রোগী কিন্তু অনেক। হ্যাঁ, আমি ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন এফসিএস পার্ট অন করে তারপর কিন্তু বিসিএস এ চান্স পাই, তারপর আমি 2 বছর গ্রামে ছিলাম। তো ওইখানে কিন্তু আমি জাস্ট এফসিপিএস পার্ট অন পাস করছি, আমি কিন্তু কিছুই না, ট্রেনিংও করিনি। তো ওইখানে তখন সবাই আমাকে কিন্তু ব্যথার ডাক্তার হিসেবে জানতো, এবং আমি মোটামুটি সব ব্যথার রোগী আমি ডিল করতাম। আমি নর্মাল ট্রিটমেন্ট দিতাম, আমার তো আর ওরকম ফিজিক্যাল মেডিসিনের ট্রেনিং ছিল না তখন। তো সেই হিসেবে আমি হচ্ছে নর্মাল ট্রিটমেন্ট দিতাম, কিন্তু এটা এই অর্থে বলতে চাচ্ছি যে ফিজিক্যাল মেডিসিন বা ব্যথার ডাক্তার কিন্তু আসলে ওই অর্থে কিন্তু কম। ঠিক আছে, যদিও অনেকে ডিল করে কিন্তু ওই অর্থে কম, কিন্তু রোগীর পরিমাণে কিন্তু কোনো কমতি নেই, প্রচুর রোগী। হ্যাঁ, প্রতি বাসায় কিন্তু এরকম ব্যথার রোগী আছে। ঠিক আছে, আপনি বলতে পারবেন না যে আমার বাসায় ব্যথার রোগী নেই। সো এইটার ভবিষ্যৎ মানে আপনি যদি টাকার দিক থেকেও চিন্তা করেন তাহলেও কিন্তু অনেক ভালো। ঠিক আছে, সাবজেক্টের দিক থেকে অনেক ভালো, আপনি অনেক নতুন কিছু করতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা একটু আসি এফসিপিএস এবং এমডি, এই দুইটার ইয়েতে আমরা আসি। অলরেডি আপনারা মেডিসিন পেডিয়াট্রিক্স অনেকটাই এফসিপিএস এবং এমডির পার্থক্য শুনেছেন। আপনারা মনে হয় অনেকেই এখানে ইন্টার্ন আছেন, ইন্টার্নরা কিন্তু আসলে ইন্টার্ন শেষ করার সাথে সাথেই, অর্থাৎ এমবিবিএস পাশ করার 1 বছর পরে আপনারা কিন্তু এফসিপিএস দিতে পারবেন পার্ট 1। আর এমডির ক্ষেত্রে হচ্ছে আপনার আহ, আপনি ইন্টার্ন শেষ করার আরো 1 বছর পর, অর্থাৎ আপনার এমবিবিএস পাশ করার 2 বছর পর থেকে আপনি এমডি দিতে পারবেন। ঠিক আছে, তাইলে আহ, যারা এখন ইন্টার্ন আছেন তাদেরকে আমি বলবো যে এফসিপিএস টা আপনাদের আগে টার্গেট করা উচিত, এমডি কিন্তু আরো পরে। ঠিক আছে। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে এফসিপিএস, এটা হচ্ছে আপনার 6 মাস 6 মাস করে ট্রেনিং, এটা আপনি 6 মাস এক জায়গায়, 6 মাস আরেক জায়গায়, বা 1 বছর 1 বছর এরকম করে ট্রেনিং করতে পারবেন। এটা আপনার সুবিধা, আপনি মনে করেন আপনি 6 মাস করবেন না সেটাও করতে পারবেন। অনেকে বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে ম্যাটারনিটি লিভের ব্যাপার থাকে, তো এফসিপিএস এর ক্ষেত্রে আপনার লিভের ব্যাপার নেই, আপনি 6 মাস বন্ধ রাখতে পারবেন, 1 বছর বন্ধ রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এবং মোটামুটি আপনি নিজের ইচ্ছা মতো ইনস্টিটিউটে যেতে পারবেন, যদিও নিয়মগুলো আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু পারবেন। আচ্ছা, আর এমডির ক্ষেত্রে যদি বলি, এমডি হচ্ছে আপনার অনেকটা মেডিকেল ভর্তি পরীক্ষার মতো। এখানে আপনি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা কি করছিলেন, আপনি এমবিবিএস এ ভর্তি হবেন, আপনি সবগুলা মেডিকেল কলেজের একটা চয়েস দিছিলেন, যে আপনি ফার্স্টে ঢাকা মেডিকেল কলেজ, সেকেন্ডে সলিমুল্লাহ, থার্ডে সরওয়ার্দী মেডিকেল, এইভাবে করে আপনারা তো চয়েস দেন।
এমবিবিএস ভর্তি পরীক্ষায়, এমডিতেও কিন্তু এরকম ভাবেই দিতে হয়। অর্থাৎ আপনি সাবজেক্টটা একটা চুজ করবেন, লাইক আপনি ফিজিক্যাল মেডিসিন এমডি দিবেন, এইটা আপনাকে একটাই ফিক্স থাকতে হবে। কিন্তু ওইখানে আপনার ফিজিক্যাল মেডিসিন যেই সকল মেডিকেল কলেজ বা যে সকল ইনস্টিটিউটে আছে ওগুলো আপনি চয়েস দিতে পারবেন। ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, আপনি আপনার নাম্বার অনুযায়ী আপনি চান্স পাবেন। এবং চান্স পেলে অ্যাজ ইউজুয়াল আপনাকে হচ্ছে 5 বছর কন্টিনিউ করতে হবে। এখানে আপনি হচ্ছে ওই যে মাঝখানে 6 মাস বাদ দিব এটার সুযোগ নেই। হ্যাঁ, আপনি যদি ফেজে পরীক্ষা ফেল করেন সেক্ষেত্রে আপনি ফেজে পাস না করা পর্যন্ত খালি পরীক্ষা দিবেন 6 মাস পর পর, সেটা ডিফারেন্ট। কিন্তু আপনি ডিসকন্টিনিউ করলেন আবার পরে কন্টিনিউ করলেন, এটা কিন্তু এমডিতে সম্ভব না। আচ্ছা, আর গভর্নমেন্ট নন গভর্নমেন্টের কথা পরে আসতেছি। আরেকটা বিষয় হচ্ছে অনারারিয়ামের বিষয়টা। অনারারিয়ামের বিষয় মোটামুটি সেম, ঠিক আছে, এখানে এখন 30-35 এরকমই দেয় স্যালারি বা অনারারিয়াম যেটাই বলেন। এবং নতুন কারিকুলাম অনুযায়ী কিন্তু 2 বছর আসলে আপনার প্রথম 2 বছর, এটা এমডির ক্ষেত্রে বলেন এফসিপিএস এর ক্ষেত্রে বলেন, দুই ক্ষেত্রে আপনাকে মাদার ব্রাঞ্চে কিন্তু এটা মানে ইন্টারনাল মেডিসিন বা এরকম জায়গায় আপনাকে কিন্তু ঘুরতে হবে। ঠিক আছে, যেমন আমি যখন পিজি হাসপাতালে ছিলাম রিসেন্টলি তখন আমি কিন্তু দেখেছিলাম বিএমইউতে আর কি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এখানে কিন্তু দেখেছি যে রিমাটোলজি ডিপার্টমেন্টে কিন্তু ফিজিক্যাল মেডিসিনরাও 3 মাসের ট্রেনিং এ আসে। ঠিক আছে, এরকম মানে আপনার প্রথম 2 বছর বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরতে হবে, সেটা এফসিপিএস হোক এমডি হোক। এরপরে আপনার এফসিপিএস এর ক্ষেত্রে মিড টার্ম বলে একটা পরীক্ষা হয়, আর এমডির ক্ষেত্রে ফেজে বলে একটা পরীক্ষা হয়, ফেজে কমপ্লিশন। এই এই পরীক্ষাগুলো পাশ করলে আপনি তখন মানে পরবর্তী স্টেপে যেখানে আপনি শুধুমাত্র ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টে থাকবেন এইটা আপনি করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আর এইখানে হচ্ছে আপনার এফসিপিএস এমডির বেনিফিট যেটা বলা হয়েছে এফসিপিএস ওভার এমডি। এফসিপিএস এর ক্ষেত্রে কিন্তু আসলে কোনো সিটের লিমিটেশন নেই, আপনি একটা নম্বর লাইক আপনি 70%-এর উপর পেলেই আপনি পাস। ঠিক আছে, এরপরে আপনি কোন জায়গায় ঢুকবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু এমডির ক্ষেত্রে কিন্তু সিট একদম লিমিটেড, এখন মনে হয় সিট আর একটু বাড়ছে, এটা কয়েক বছর আগের। তো সিট আসলে ভ্যারি করে, বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে। ঠিক আছে, তো এই জন্য আপনাকে এমডির ক্ষেত্রে হচ্ছে অন্য মানুষের সাথে আপনাকে প্রতিযোগিতা করতে হবে। কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে কিন্তু অন্য মানুষের সাথে আপনার কোনো প্রতিযোগিতা, আপনার নিজের সাথে প্রতিযোগিতা, যে আপনি 210 মানে 300-র মধ্যে 210-এর উপরে পাইতে হবে, অর্থাৎ 70%-এর উপর আপনাকে পাইতে হবে, তাহলে আপনি পাস। ঠিক আছে। আচ্ছা, এফসিপিএস টা কিন্তু মানে বলতে সোজা মানে ইজিয়ার বলা যায়, ইজিয়ার কোন অর্থে বলা যায় যে আপনি একটু রিল্যাক্সে ডিউটি করতে পারবেন এমডির তুলনায়। এমডিতে হচ্ছে অনেক প্যাক শিডিউল থাকে, প্রতিদিন ক্লাস থাকে, 3 মাস পর পর পরীক্ষা থাকে। ঠিক আছে, সো ওইটা হচ্ছে অনেকটা আপনার স্কুল লাইফের মতো। কিন্তু এফসিপিএস টা হচ্ছে একটু উন্মুক্ত, অর্থাৎ এখানে আপনি চাইলে একটু গ্যাপ নিতে পারবেন, হয়তো আপনি 6 মাস গ্যাপ নিলেন এরকম করতে পারবেন। ঠিক আছে, তো এই দিক থেকে সুবিধা। এফসিপিএস হচ্ছে আপনার 3 মাস পর পর কোনো পরীক্ষা দিতে হয় না, এটা একবারে পরীক্ষা দিতে হয়। এটা সুবিধা আছে অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে আপনি একটু স্বাধীন থাকতে পারবেন, কিন্তু অসুবিধা হচ্ছে আপনার 2 বছর পর গিয়ে পরীক্ষা দিতে গিয়ে তখন মনে হয় আল্লাহ অনেকদিন পরীক্ষা দিই না। ঠিক আছে, এই বিষয়গুলো আছে। আচ্ছা, আর পাস রেট যদি বলেন, পাস রেট কিন্তু যথেষ্ট ভালো। ঠিক আছে, এইবার আপনার ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন আপনার ফেজে পরীক্ষায় দেখলাম অলমোস্ট 50%-এর উপরে পাস। ঠিক আছে, এটা কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের মানে নিরিখে কিন্তু অনেক বেশি পাস। 50% কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের বেশিরভাগ সাবজেক্টই পাস করে না, এখানে কিন্তু সেরকম পাস। তো এই অর্থে কিন্তু ফিজিক্যাল মেডিসিন খুবই ভালো একটা সাবজেক্ট। এবার আসেন হচ্ছে গভর্নমেন্ট ভার্সেস নন গভর্নমেন্ট। আচ্ছা, গভর্নমেন্টের কথা যদি বলি অর্থাৎ বিসিএস চাকরি যারা করবেন তাদের কথা, আর যদি নন গভর্নমেন্ট বলেন, তো বিসিএস চাকরি করলে অ্যাজ ইউজুয়াল আপনাকে হচ্ছে চাকরিতে জয়েন করে আপনাকে তো উপজেলায় যেতে হবে, উপজেলায় যে 2 বছর পর আপনি আসবেন, এসে আপনি করবেন। এখন এখানে যেটা বিষয় যে আহ, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে সত্যি যে আপনাকে হচ্ছে উপজেলা থেকে আসলে ঢাকার দিকে বা হচ্ছে আপনার বিভাগীয় শহরগুলোতে আসাটা কিন্তু একটু টাফ। ঠিক আছে, এটা অনেকেই জানেন, বিভিন্ন রকম মামা চাচা খালার জোর লাগে, এছাড়া আসলে আসাটা টাফ। এটা ফিজিক্যাল মেডিসিনের ক্ষেত্রেও সত্যি, যদি এফসিপিএস দেন আর কি, সেই ক্ষেত্রে পার্ট 1 করা থাকলে সেই ক্ষেত্রে আর কি। তো এই ক্ষেত্রে কিন্তু একটু, এটা একটা সবার ক্ষেত্রে যে ব্যাপার, এটা এই ক্ষেত্রে প্রযোজ্য ফিজিক্যাল মেডিসিনের ক্ষেত্রে। কিন্তু ফিজিক্যাল মেডিসিন এই সাবজেক্টটা কিন্তু অতটা স্যাচুরেটেড না। মনে করেন মেডিসিনে একটা পোস্টের জন্য যদি 100 জন ঝাঁপায় পড়ে, ফিজিক্যাল মেডিসিন একটা পোস্টের জন্য হয়তো 10 জন ঝাঁপায় পড়বে। ঠিক আছে, তো এখানে প্রতিযোগিতা কম, যেহেতু এখানে মানুষ কম। আবার যদি আপনি রেসিডেন্সি দেন অর্থাৎ এমডি দিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনি তো আসতে পারবেন। এমডি দিলে আপনি চান্স পেলে সরকার আপনাকে পাঠাতে বাধ্য, উপজেলা থেকে 2 বছর পর আপনি যেখানে চান্স পাবেন সেখানে চলে যাবেন। ঠিক আছে, এটা গেলে হচ্ছে আপনার পার্ট 1 বা এন্ট্রান্স পরীক্ষার পর। আর যদি পাশ করার পরের কথা বলেন, একদম হচ্ছে আপনি ফিজিক্যাল মেডিসিনে পাশ করলেন, এফসিপিএস বা এমডি পাশ করলেন, তাহলে দুই ক্ষেত্রে আপনি যদি বলেন, সরকারি জায়গায় কিন্তু অনেকগুলো মেডিকেল কলেজ, এখানে লেখা আছে দেখেন 15 মেডিকেল কলেজ
ঠিক আছে, এবং 7 ন্যাশনাল ইনস্টিটিউট, এদের মধ্যে কিন্তু ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট আছে। সো আপনি কিন্তু এই সকল জায়গায় যেতে পারবেন। ঠিক আছে, এবং মোটামুটি সব মেডিকেল কলেজ হসপিটাল এবং হচ্ছে জেলা শহর হাসপাতালে কিন্তু ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট অলরেডি খোলা শুরু হচ্ছে, খুলেও যাবে। ঠিক আছে। সো মোটামুটি গভর্নমেন্ট যারা চাকরি করতেছেন বা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অপরচুনিটি আছে। আর বেসরকারিদের কথা যদি আপনি বলেন, বেসরকারিদের কথা মোটামুটি যদি আমি বলি, যে মোটামুটি সব প্রাইভেট মেডিকেল কলেজ হসপিটাল এগুলোতে কিন্তু ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট আস্তে আস্তে ওপেন হচ্ছে। ঠিক আছে, এবং এখানে কিন্তু যেহেতু অত বেশি ডক্টর নাই, আপনি কিন্তু সহজেই ভালো স্যালারিতে চাকরি করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, ফিজিক্যাল মেডিসিন ইটসেলফ কিন্তু একটা আলাদা ফ্যাকাল্টি। ঠিক আছে, এটা কিন্তু আমরা ইন্টারনাল মেডিসিনের মধ্যে আসলে ভাবে বলি না, এটা কিন্তু ইন্টারনাল মেডিসিনের মধ্যে না। তো ফিজিক্যাল মেডিসিনেরই কিন্তু আবার আলাদা কিছু সাব স্পেশালিটি আছে, যেমন ব্রেন ইনজুরি মেডিসিন, হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ মেডিসিন, নিউরোমাস্কুলার মেডিসিন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। সো এই জন্য আপনারা দেখবেন যে অদূর ভবিষ্যতে এই ফ্যাকাল্টি গুলোতে আলাদা আলাদা পরীক্ষা হবে। ঠিক আছে, অদূর ভবিষ্যতে বলতে এখন হয়তো 5 বছর 10 বছর পরে আর কি, তখন দেখবেন এগুলো আলাদা আলাদা হয়ে গেছে। সো তখন কিন্তু আরো বেশি স্কোপ আপনাদের জন্য ক্রিয়েট হবে, যে আপনারা আরো বেশি বিভিন্ন ব্রাঞ্চে যেতে পারবেন। আচ্ছা। সো এগুলা নিয়ে আমি আর খুব বেশি কিছু আপনাদের সাথে বলতে চাই না। সিলেবাস আলোচনা করার আগে একটা জিনিস একটু বলি। এফসিপিএস পার্ট 1 আপনি যদি ফিজিক্যাল মেডিসিনে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু সিলেবাসটা একটু ডিফারেন্ট, যেটা নিয়ে আমি এখন খুব সংক্ষেপে আলোচনা করব। আর এমডি যদি দিতে চান, এফসিপিএস সরি ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনে এমডি দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মেডিসিন ফ্যাকাল্টির যে কোশ্চেন আপনার জন্য সেম কোশ্চেন, অর্থাৎ আপনি কার্ডিওলজিতে দেন, নিউরোলজিতে দেন, ফিজিক্যাল মেডিসিনে দেন, ইন্টারনাল মেডিসিনে দেন, সবগুলার একই কোশ্চেন। কিন্তু এফসিপিএস পার্ট 1 এর ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল মেডিসিনের কোশ্চেন আলাদা হয়, অর্থাৎ ইন্টারনাল মেডিসিনের কোশ্চেন, ফিজিক্যাল মেডিসিনের কোশ্চেন আলাদা। কিন্তু এমডির ক্ষেত্রে সেম কোশ্চেন এন্ট্রান্স পরীক্ষাতে। সো আপনার এমডি দিতে গেলে আপনাকে এমডির যে প্যাটার্নে কোশ্চেন হয় সেটা আপনাকে ফলো করতে হবে, দ্যাট ইজ ডেভিডসন পুরাটাই লাগবে। তারপর হচ্ছে আপনার অ্যানাটমি লাগবে, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি সবই লাগবে। ঠিক আছে, এমডি যেভাবে পরীক্ষা হয় মেডিসিন ফ্যাকাল্টিতে সেভাবেই হবে। কিন্তু এফসিপিএস পার্ট 1 যদি আপনি দিতে চান, এফসিপিএস পার্ট 1 দিতে গেলে কিন্তু আপনার সিলেবাসটা একটু ডিফারেন্ট। এখানে কিন্তু আপনার পুরো ডেভিডসন লাগবে না, এখানে ডেভিডসনের কয়েকটা চ্যাপ্টার লাগবে। ঠিক আছে, আর বাকি আপনার সাবজেক্ট গুলোর মধ্যে কিছু কিছু লাগবে, এটা আমি একটু পর আলোচনা করতেছি। তাহলে সিলেবাস হচ্ছে মোটামুটি, সিলেবাস আমি আর এখান থেকে আলোচনা করব না, আমি আলাদাভাবে সিলেবাস লিখে রাখছি, সেখান থেকে আলোচনা করব। এটাই মোটামুটি। সো এখানে আমি একটুখানি আপনাদের সাথে হালকা করে সিলেবাসটা একটু বলি। এখানে আমাদের সাবজেক্টের মধ্যে কোন কোন সাবজেক্ট লাগে, অ্যানাটমি, মানে সবগুলোই লাগে। আমি হচ্ছে শর্টে যদি বলি, অ্যানাটমির মধ্যে আপনার মূলত এই লিম্বের অ্যানাটমি গুলাই বেশি লাগবে। ঠিক আছে, নিউরো অ্যানাটমি বেশি লাগবে। ঠিক আছে, এই জিনিসগুলো বেশি লাগে, বাকিগুলো কিন্তু লাগে না। দেখেন অ্যাবডোমেন অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কিন্তু এটা কিন্তু আমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। এখানে কিন্তু সিকোয়েন্স অফ ইম্পর্টেন্স অনুযায়ী লেখা, অ্যাবডোমেন কিন্তু আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট। তাহলে আপনাকে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনে এফসিপিএস পার্ট 1 দিতে গেলে আপনাকে অবশ্যই সিলেবাসটাকে জানতে হবে। এমডির ক্ষেত্রে সিলেবাস কিন্তু আপনার মেডিসিনের আপনার অন্যান্য বন্ধুরা যা দিবে আপনি তাই পড়বেন, কিন্তু এখানে কিন্তু সিলেবাস আলাদা। অনুরূপভাবে আসেন ফিজিওলজির মধ্যে, এগুলো ডিটেলস আমি এখন যাচ্ছি না। ফিজিওলজির মধ্যে কিন্তু আমাদের দেখেন নার্ভাস ফিজিওলজি, মাসেল ফিজিওলজি, স্পোর্টস ফিজিওলজি, এখানে আলাদা একটা জিনিস আছে, যেটা আপনারা আসলে আমরা কেউ এমবিবিএস এ পড়ি না, কিন্তু এটা এখানে একটু লাগে। এটা গাইডলাইনের একটা চ্যাপ্টার আছে, ছোট একটা চ্যাপ্টার, 14-15 পেজের, এটুকু পড়লেই মোটামুটি হয়। ঠিক আছে, রেসপিরেটরি, সিবিএস, এই সকল ফিজিওলজির মধ্যে আপনার এক্সারসাইজ রিলেটেড যে চেঞ্জ গুলা এগুলা বেশি লাগে, অর্থাৎ এখানে কিন্তু সিলেবাসটা স্পেসিফিক। ঠিক আছে, আপনি দেখেন আপনার জেনারেল ফিজিওলজি, জিআইটি, ঠিক আছে, ফ্লুইড ইলেকট্রোলাইট, এই টাইপের বড় বড় ফিজিওলজি কিন্তু আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট। আবার আসেন বায়োস্ট্যাটিস্টিক্স, তো সবারই লাগে এফসিপিএস পার্ট 1 এ। বায়োস্ট্যাটিস্টিক্স কিন্তু আপনার রেসিডেন্সি তো এভাবে লাগে না, রেসিডেন্সি এন্ট্রান্স পরীক্ষায়, কিন্তু এফসিপিএস পার্ট 1 এর ক্ষেত্রে কিন্তু লাগে। প্যাথোলজির ক্ষেত্রে দেখেন আপনার রিউমাটোলজিক্যাল ডিজিজের প্যাথোলজি গুলো আমাদের বেশি লাগে। ঠিক আছে, জেনারেল প্যাথোলজির মধ্যে ইনফ্লামেশন, হিলিং, হিমোডাইনামিক্স এগুলো বেশি লাগে। আবার দেখেন নিওপ্লাসিয়া অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কিন্তু আমাদের জন্য কিন্তু এটা লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু একটু ডিফারেন্ট আপনার সিলেবাসটা, হ্যাঁ, এটা জানতে হবে। ইমিউনোলজি আমাদের লাগে, আমাদের কিন্তু এফসিপিএস পার্ট 1 এর জন্য মাইক্রোবায়োলজি লাগে না। ঠিক আছে, শুধু ইমিউনোলজি পড়লেই হয়, বাকিগুলো ওইভাবে লাগে না, হঠাৎ হঠাৎ দু একটা কোশ্চেন আসে, ওটা অত বেশি আপনার লাগবে না। আচ্ছা, ফার্মাকোলজির মধ্যে আমাদের দেখেন এই যে রিউমাটোলজিক্যাল ডিজিজের ফার্মাকোলজি, তারপর ডিএমআর, বায়োলজিক্স, এনএসএইট, এই টাইপের বিষয়গুলো বেশি লাগে। সিএনএস ফার্মাকোলজি, জেনারেল ফার্মাকোলজি অন্যান্য ফ্যাকাল্টির জন্য অনেক ইম্পর্টেন্ট, বাট আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে,
আচ্ছা, মেডিসিনের মধ্যে দেখেন ডেভিডসন থেকে 3টা চ্যাপ্টার লাগবে: রিউমাটোলজি, নিউরোলজি এন্ড স্ট্রোক, আর হচ্ছে জেরিয়াট্রিক্স। এছাড়া পেইন মেডিসিনের চ্যাপ্টার একটা আছে, চাইলে এটা আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এই টাইপের, এর বাইরে কিন্তু আর তেমন কিছু নাই। অর্থাৎ ডেভিডসন থেকে আমাদের মোটামুটি 3টা 4টা চ্যাপ্টার পড়লেই কিন্তু হয়ে যায়। কিন্তু এইখানে যেটা এক্সট্রা লাগে সেটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টির কিছু টপিক আমাদের আছে, যেমন হিট থেরাপি, কোল্ড থেরাপি, টেন্স থেরাপি। এই টাইপের থেরাপি রিলেটেড কিছু কোশ্চেন আমাদের আসে, যেগুলোর জন্য আমাদের সিনাপসের লেকচার শিট আছে। এছাড়া আরো বিভিন্ন সোর্স আছে যেগুলো আমাদের সাথে জয়েন করলে আপনারা জানবেন, ওইখান থেকে আপনারা পড়বেন। তবে এগুলো থেকে কিন্তু খুব ডিপে কোশ্চেন হয় না, ভয় পাওয়ার কিছু নেই। যে এগুলো স্যাররাও জানে যে এগুলো আমাদের জন্য নতুন, সুতরাং এখান থেকে একদম সুপারফিশিয়াল কোশ্চেন, যে মনে করেন হিট থেরাপির ইন্ডিকেশন কি, কোল্ড থেরাপির ইন্ডিকেশন কি, কন্ট্রাইন্ডিকেশন কি, সাইড ইফেক্ট কি, এই টাইপের কোশ্চেন গুলো আসে। ঠিক আছে? সো এগুলো আমাদের খুব বেশি মানে ভয়ের কিছু নেই, বরং এখানে নাম্বার তোলাটা ইজি। ঠিক আছে, এখান থেকে আর বেশি কিছু বলবো না। আচ্ছা, এখন যেটা বিষয়, আমার কথা মোটামুটি শেষ। আহ যেটা আমি সংক্ষেপে একটুখানি বলবো যে আমাদের এফসিপিএস এর, আচ্ছা আরেকটা কথা একটু বলে নেই, এফসিপিএস এর ক্ষেত্রে কিন্তু সাধারণত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুব বেশি মানে ইয়ে হয় না, আপনার রিপিট হয় না। ঠিক আছে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, অনেক কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, বই পড়তে হবে, তাহলে আপনি মোটামুটি পারবেন। আর এমডির ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনেক রিপিট হয়। ঠিক আছে, এই জন্য এমডির ক্ষেত্রে আপনাকে প্রিভিয়াস ইয়ারের যেমন সিনাপসের কিওয়ার্ড আছে, আপনারা কিন্তু এগুলো পড়তে পারবেন। ঠিক আছে। আর ফিজিক্যাল মেডিসিনের কথা যদি বলি, ফিজিক্যাল মেডিসিনের ক্ষেত্রে এমডিতে তো আপনার সেম কোশ্চেন, ওখানে রিপিট হবেই। কিন্তু এফসিপিএস প্যাটার্নে কিন্তু আমাদের ফিজিক্যাল মেডিসিন ফ্যাকাল্টির ক্ষেত্রে কোশ্চেন রিপিট হয়। এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, যে আপনি প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে দেখবেন ওর থেকে কয়েকটা কোশ্চেন আপনি হয়তো কমন পেয়ে যাবেন। ঠিক আছে, সো এইটাই মোটামুটি। আর এখন হচ্ছে জাস্ট একটা কথাই বলবো যে সিন্যাপসে আপনাদের জন্য আমরা ফিজিক্যাল মেডিসিনে আমি মনে করি বাংলাদেশে এখন বেস্ট এফসিপিএস পার্ট ওয়ান এর জন্য কিন্তু সিন্যাপস। সো এখানে আমরা কিন্তু আপনাদেরকে লং ব্যাচ দিয়ে থাকি, ক্লিনিক্যাল ব্যাচ দিয়ে থাকি, এবং হচ্ছে এক্সাম ব্যাচ দিয়ে থাকি, আর ক্রাশ ব্যাচ বলে একটা ব্যাচ আছে। তো প্রত্যেকটা ব্যাচ সম্পর্কে আমি যদি এক লাইন করে বলি, প্রথমে ক্লিনিক্যাল ব্যাচটা বলি। ক্লিনিক্যাল ব্যাচ এমন না যে আপনাকে আমরা হসপিটালে গিয়ে শিখাবো, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে ফিজিক্যাল মেডিসিনের জন্য যেই টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট ওইগুলো নিয়ে আমরা যে ব্যাচ রান করি সেটাকে বলা হয় ক্লিনিক্যাল ব্যাচ। আর এটা হচ্ছে যাদের মনে করেন ছোটবেলা থেকে আপনারা পড়াশোনা করছেন ভালো করে, বেসিক ভালো আছে, রিসেন্ট পড়াশোনা করছেন, আপনাদের জন্য ক্লিনিক্যাল ব্যাচ ঠিক আছে। কিন্তু অনেকে আছেন বা অনেকে থাকেন যারা হচ্ছে অনেকদিন পরে হয়তো পার্ট ওয়ান পরীক্ষা দিচ্ছেন, বা হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অত ভালো করে আপনারা পড়ার সুযোগ পান নাই। সেক্ষেত্রে এখন আপনারা বেসিক ক্লিয়ার করতে চান, অর্থাৎ বেসিক কিছু জিনিস পড়তে চান, সাথে আপনি হচ্ছে আমাদের ফ্যাকাল্টি গুলো পড়বেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার লং ব্যাচ। ঠিক আছে, যাদের আমি আমি বলবো যে যাদের কনফিডেন্স একটু ঘাটতি আছে তাদের জন্য লং ব্যাচ হচ্ছে বেস্ট। আর যারা মনে করতেছেন যে না আমি মোটামুটি আমার বেসিক খুবই স্ট্রং আছে, আমি এখন শুধু ফিজিক্যাল মেডিসিনের জন্য যেগুলো বেশি লাগে ওগুলোই বেশি পড়বো, তাহলে আপনার জন্য ক্লিনিক্যাল ব্যাচ। আর এই ব্যাচগুলোর পরীক্ষা নিয়ে, পরীক্ষাগুলো কিন্তু প্রত্যেক ক্লাসের পর পরই পরীক্ষা হয়। প্রত্যেক ক্লাসের পর বলতে হচ্ছে নেক্সট ক্লাসের আগে আর কি পরীক্ষাটা হয়। তো সেই ক্ষেত্রে ওই মানে আপনার হচ্ছে পরীক্ষা যেগুলো হয় ওই পরীক্ষাগুলো নিয়ে আমরা করি হচ্ছে এক্সাম ব্যাচ। ঠিক আছে, অর্থাৎ যাদের দেখা যায় যে 2-3 বার হয়তো পরীক্ষা দিয়েছে অলরেডি, তারা হয়তো দেখা যাচ্ছে এখন জাস্ট পড়াশোনা গোছানো আছে, এখন একটু পরীক্ষা দিয়ে নিজেকে ঝালাই করবে, এগুলো হচ্ছে আপনার এক্সাম ব্যাচ। আর ক্রাশ ব্যাচে হচ্ছে ওই ওনাদের জন্য যে যারা অনেকবার পরীক্ষা হয়তো দিছে, পড়াশোনা গোছানো আছে, পরীক্ষাও মানে দিচ্ছে কিন্তু সাথে একটুখানি আবার পুনরায় রিভিশন করতে যাচ্ছে, তাদের জন্য হচ্ছে ক্রাশ ব্যাচ। ক্রাশ ব্যাচে সাধারণত আমরা এটা পরীক্ষার কয়েক মাস আগে, 2-3 মাস আগে থেকে আমরা এটা রান করি, এবং এখানে কিছু রেকর্ডেড কিছু লাইভ ক্লাস দেওয়া হয়, বাকিগুলো সবই কিন্তু লাইভ ক্লাস হয়। ঠিক আছে, সো মোটামুটি এই ফিজিক্যাল মেডিসিন নিয়ে। ফিজিক্যাল মেডিসিন বিষয়ে কারোর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। আর ফিজিক্যাল মেডিসিনে ক্যারিয়ার করবেন এইভাবে যদি কেউ মানে অলরেডি সেট হয়ে থাকেন, সেটা আমাকে বলতে পারেন যে আপনার আগ্রহ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আপু বলেন। অনেক ধন্যবাদ আপনাকে যে এই সাবজেক্টটা এত সুন্দর ভেঙে ভেঙে আমাদেরকে বোঝানোর জন্য। আমি থ্যাংক ইউ আপু। আসলে অনেক অনেক সিনিয়র, আমি 39তম বিসিএস। জি জি। আমার সেশনও 8-9। তো আচ্ছা আচ্ছা। আমি এমডি দেওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। তো জি জি। সাবজেক্ট আমি চুজ করতে পারছিলাম না। আচ্ছা তো অ্যাজ এ ফিমেল সুবিধা অসুবিধাটা যদি একটু বলতেন। আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ আপু, এটা আমি আসলে এমনিই বলতে চাইছিলাম, বাট আমার মনে ছিল না। ফিজিক্যাল মেডিসিন সাবজেক্টটা আমি মনে করি যেটা ফিমেল ফ্রেন্ডলি সাবজেক্ট। তার কারণ কি,
এখানে হচ্ছে আপনার ইমার্জেন্সি নাই। ইমার্জেন্সি বলতে মনে করেন হাড়গোড় ভাঙা টাঙা টাইপের যে ইমার্জেন্সি, এগুলো তো সবাই যাবে হচ্ছে অর্থোপেডিক্সে। আবার স্ট্রোক রিলেটেড যে ইমার্জেন্সি গুলো এরা সবাই যাবে নিউরোলজিতে। আলটিমেটলি ফিজিক্যাল মেডিসিনে যখন আসবে এরা স্টেবল পেশেন্ট, এরা জাস্ট হচ্ছে আপনার তাদের জীবন বেঁচে গেছে, এখন হচ্ছে তারা জাস্ট একটু সামাজিক ভাবে চলাচল করতে চায়। এই টাইপের মানুষরাই কিন্তু ফিজিক্যাল মেডিসিনে আসে। সো সেই হিসেবে ফিজিক্যাল মেডিসিন কিন্তু আমি বলবো যে একদম ইমার্জেন্সি ফ্রি একটা সাবজেক্ট, বিশেষ করে আমাদের আপুদের জন্য। আমরা জানি যে মানে ঘর বাহির দুটোই তাদেরকে সামলাইতে হয়। তো সব মিলে কিন্তু আসলে ফিজিক্যাল মেডিসিন আমি বলবো যে ইমার্জেন্সি এখানে নাই বললেই চলে। ডিউটির প্যারা যদি বলেন, এখানে হচ্ছে কিন্তু আপনার ইভিনিং নাইট বেশিরভাগ জায়গায় ছিল না, কিন্তু রিসেন্ট কিছু কিছু জায়গায় চালু হচ্ছে ইভিনিং নাইট। কিন্তু ওই ইভিনিং নাইট আসলে ওইরকম রাশ যুক্ত ইভিনিং নাইট না, যে একটা পেশেন্ট মরে যাচ্ছে বা তার হচ্ছে আহ, মানে অক্সিজেন দিতে হচ্ছে, তাকে আপনার সিপিআর দিতে হচ্ছে, এই টাইপের ইমার্জেন্সি কিন্তু না। এটা হচ্ছে জাস্ট আপনার হয়তো হ্যাঁ পেশেন্টের ব্যথা হচ্ছে, আপনি ব্যথার ম্যানেজমেন্ট একটু করলেন, বা দেখা যাচ্ছে তার হঠাৎ করে শ্বাসকষ্ট উঠলো, আপনি অক্সিজেন দিয়ে ট্রাই করলেন, না পারলে আপনি ইমার্জেন্সিতে রেফার করবেন। সো ওই হিসাবে কিন্তু এটা আসলে এরকম ইমার্জেন্সির বিষয়গুলো এখানে নাই। আর সার্জারির সাপেক্ষে তো নাই। সার্জারিতে তো আপনার একটা অপারেশন করে আসলে আপনার সারাদিন রাত মানে অ্যাক্টিভ থাকতে হবে যে রোগীর কি হলো কি হলো। কিন্তু এইখানে ওরকম কোনো ব্যাপার নেই। সেই হিসেবে এটা আমি মনে করি যে খুবই ভালো একটা চয়েস আপু আপনার, যে ফিমেল হিসেবে আসলে ফিজিক্যাল মেডিসিনটা কিন্তু খুবই সুন্দর একটা চয়েস। আর আপু মনে হয় হচ্ছে 39 BCS এ আছেন, সেক্ষেত্রে আপনি আহ, হয়তো পেরিফেরিতেই আছেন এখন। জি আমার জি। মনে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার আসতে চাইলে আপনার দুইটা অপশন, এফসিপিএস আর এমডি। আর এফসিপিএস এর ক্ষেত্রে তো একটু জানেনই একটু ঝামেলা আছে। এমডির ক্ষেত্রে আপনি চান্স পাইলে আপনি চলে আসতে পারবেন। এদিক থেকে আপনার এটা ভালো। তবে এমডির ক্ষেত্রে কিন্তু আপু আপনার সিলেবাসটা হচ্ছে মানে মেডিসিনের যা সিলেবাস সেটাই হবে। অর্থাৎ এখানে আপনার ফ্যাকাল্টির যে হিট কোল্ড থেরাপি এগুলো ভাবে লাগবে না, কিন্তু আপনার লাগবে হচ্ছে জাস্ট পুরা ডেভিশনটাই লাগবে, আর সাথে হচ্ছে যে অ্যানাটমি ফিজিওলজি যা যা লাগে সবই লাগবে আর কি। এটাই আর কি। জি জি। ফিজিক্যাল মেডিসিনে ক্যারিয়ার এখন আমি করতে চাইলে আগে আমার এমডিটাই টার্গেট করা উচিত। আম, আহ, এটা আপু হচ্ছে ডিপেন্ড করে, এফসিপিএস এমডি আপনি যে কোনোটাই ট্রাই করতে পারেন। কিন্তু যেহেতু আপনি পেরিফেরিতে আছেন, সেই হিসেবে আপনার জন্য ঢাকায় আসা বা বিভাগীয় শহরে আসার জন্য এমডিটা হচ্ছে তুলনামূলক সহজ। কারণ আপনি হচ্ছে মানে চান্স পেলে চলে আসতে পারবেন, এখানে আপনাকে আটকানোর কেউ নাই। কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে যেটা মনে করেন আপনার পোস্ট থাকলেও দেখা যাচ্ছে যে বিভিন্ন পলিটিক্যাল লবিং থাকে, টাকা পয়সার ব্যাপার থাকে, এগুলো তো জানেন। তো জি এইগুলোর জন্য আসলে হচ্ছে একটু ঝামেলা। হ্যাঁ, কিন্তু আপনি বেসরকারি হলে আমি বলতাম এফসিপিএস এ যান। কারণ এফসিপিএস টা হচ্ছে আপনার রিল্যাক্স, যে আপনি 6 মাস রেস্ট নেবেন, 6 মাস রেস্ট নিলেন, বা ম্যাটারনিটি লিভ বলেন বা যে কোনো কিছু, এটা অনেক সুবিধা, যেটা এমডি তে নাই আর কি। তো মানে গভর্নমেন্ট ক্যান্ডিডেট হিসেবে এমডি হচ্ছে আপনার পেরিফেরি থেকে ঢাকার জন্য একটা ঢাকায় আসার জন্য হচ্ছে একটা অস্ত্র বলা যেতে পারে আর কি। আর ভাইয়া পাশ করার পরে প্রমোশন বা এই ব্যাপারে গভর্নমেন্ট সেক্টরে? আম, আহ, ওইটা হচ্ছে আপু মোটামুটি আমি যতদূর জানি যে ফিজিক্যাল মেডিসিনের অনেক পোস্ট এখনো খালি, এবং পোস্ট ক্রিয়েটও হয়। আমি রিসেন্টলি ফিজিক্যাল মেডিসিনের যে একটা কনফারেন্স ছিল, ন্যাশনাল কনফারেন্স, ওখানেও জয়েন করেছিলাম। আম, তো ওইখানে হচ্ছে এগুলা নিয়ে কথাবার্তা হচ্ছিল যে আসলে পোস্ট অনেক মানে আছে যেখানে হয়তো এখনো ডক্টর নাই, তার কারণ এখনো পাশ করে বের হয়নি অনেকেই। তো সেই ক্ষেত্রে আহ, হয়তো আপনি এখন পরীক্ষা দিয়ে তারপর 5 বছর পর হয়তো ততদিনে ওগুলা ফিল আপ হবে, কিন্তু নতুন পোস্ট আবার ক্রিয়েট হবে। কারণ এখানকার স্যারেরা অনেক বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি আমার যেটা মনে হয়, বা স্যারেরা চায় যে হচ্ছে আপনারা এই ফ্যাকাল্টিতে আসেন, এবং স্যাররা নিজেরাই অনেক সময় মানে তুলে নিতে চায় যে আচ্ছা আপনি যেহেতু পাশ করছেন, ঠিক আছে আপনাকে আমরা মানে আরো কিছু পোস্ট ক্রিয়েট করে ভালো একটা জায়গায় করে দিই। তো স্যারদের মধ্যে এই জিনিসগুলো আছে। তো সেই ক্ষেত্রে কিছুটা তুলনামূলক ভালো, এটাই আর কি। যেটা মনে করেন অনেক ধন্যবাদ। স্যাচুরেটেড সাবজেক্ট গুলোর ক্ষেত্রে আর কি এটা নিয়ে অনেক ঝামেলা হয়। তো এই সাবজেক্ট যেহেতু হুম হুম। স্যাচুরেটেড না, সেই জন্য আর কি একটু এদিক থেকে সুবিধা আর কি। হ্যাঁ হ্যাঁ। অনেক ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে আপু, থ্যাংক ইউ।